প্রথম দফার ভোট শেষ, এই সপ্তাহেই পালা দ্বিতীয় দফার ভোটের। ডক্টর অরিন্দম বিশ্বাসের সাথে হক কথায় শুনে নেব এবার তৃণমূল জিতবে কতগুলো আসনে, এসআইআর এর প্রভাব আদৌ পড়বে কিনা, আর বিজেপির কোন প্রার্থী দমদার ভোট প্রচারের পরেও হার মানতে বাধ্য হবে তৃণমূলের নামী প্রার্থীর কাছে। কোচবিহারে কটা আসন টিএমসি পেতে পারে বলে মনে হচ্ছে? কুচবিহারটা এবার কিন্তু বিজেপির, আগেরবার যেরকম বিজেপি সুইপ করেছিল, এবার কিন্তু কুচবিহার বিজেপির দিকে বিরাট কিছু হবে না। বিজেপি অ্যাডভান্টেজে আছে, কিন্তু অনেকগুলো সিট কিন্তু কুচবিহারে বিজেপি হারাবে, সেই পরিষ্কার হচ্ছে। কুচবিহারের যদি আমি ওইটা দেখি, আমি বিজেপির 9টা সিট হচ্ছে কুচবিহারে, 5টা বিজেপির দিকে যেতে পারে, 4টে তৃণমূল। আগেরবার কিন্তু সেটা 6-2 ছিল, আগেরবার অনেক বেশি ছিল বিজেপির। সুতরাং এবার বিজেপি এগিয়ে আছে, কিন্তু কিছু কিছু সিট রিকভার করবে তৃণমূল ভালোভাবেই। হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাও বলছি বিজেপি 5টা, তৃণমূল 4টে, 5-9-এর মধ্যে। আলিপুরদুয়ারে 5টা সিটের মধ্যে টিএমসি কতগুলো পেতে পারে? আলিপুরদুয়ার একটা জায়গা, সেখানে কিন্তু রাজবংশী ভোটের উপর নির্ভর করছে খেলাটা। তারপর হচ্ছে কিছু জায়গায় যদি খেয়াল করেন, অনন্ত মহারাজ বা এইসব মানুষরাও বিভিন্ন জায়গায় এদের একটা ওই থাকছে। আলিপুরদুয়ারে এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে বিজেপি অ্যাডভান্টেজ। ওখানকে রাজবংশী ভোটটা কিন্তু এখনো তৃণমূলে কনভার্টেড হয়নি। বিজেপির একটা বিরাট সাপোর্ট আছে 5টার মধ্যে। ওখানে আমি বলবো 5-0 হতে পারে, তৃণমূল বড়জোর একটা পেতে পারে, বড়জোর একটা 4-1। সেটার কারণ কি এসআইআর? না, সেটার কারণ হচ্ছে একটা বড় অংশ রাজবংশী ভোটটা যায় হচ্ছে বিজেপির দিকে। খেয়াল রাখবেন, ট্রাইবালে এরিয়াতে আরএসএস এর পেনিট্রেশন হয়েছে অনেকদিন, যেটা সিপিএমও খেয়াল করেনি, তৃণমূলও খেয়াল করেনি। ওইখানে রাজবংশী একটা ভোট, ট্রাইবাল ভোট, আমি বলবো ওই জায়গায় কনসলিডেট করতে পারবে বিজেপি। সুতরাং আলিপুরদুয়ারে অ্যাডভান্টেজ বিজেপি ওখানে অনেকটা এগিয়ে আছে। জলপাইগুড়ি কিন্তু এবার হাড্ডাহাড্ডি লড়াই, জলপাইগুড়ি কিন্তু বিজেপি হারাবে। আমি কিন্তু একটা স্পষ্ট, এইবার জলপাইগুড়িতে আগেরবার বিজেপি অ্যাডভান্টেজে ছিল, এবার তৃণমূল 4টে কিন্তু দখল করবে, 3টে বিজেপি পাবে, 7টা হচ্ছে জলপাইগুড়ির। একদম পরিষ্কার বলে দিচ্ছি, 4টে কিন্তু তৃণমূলের দিকে যাচ্ছে, 5টা হয়ে যেতে পারে, 5-2 হয়ে যেতে পারে, 4-3 খুব সেন্সেবল ওয়েতে যদি বলি। কিন্তু জলপাইগুড়িতে এইবার কিন্তু লড়াইটা অন্য কারণটা হচ্ছে জলপাইগুড়িতে এসআইআর এর ক্ষেত্রে যেরকম বাদ পড়েছে, অনেক হিন্দু ভোটার বাদ পড়েছে 1 নম্বর। জলপাইগুড়িতে কিন্তু যে ফ্যাসিনেশনটা বিজেপির জন্য ছিল, হিন্দুত্বের জন্য ছিল, সেটা কিন্তু অনেকটা কমে গেছে ডেভেলপমেন্ট ওয়াইজ। সেগুলো কিন্তু অনেক লোকাল লিডারকে দিয়ে তৃণমূল কিন্তু নিজের জমিটা ফেরত আনতে পেরেছে। উত্তর দিনাজপুর দুটোতেই এবার কিন্তু তৃণমূলের ফল ভালো হতে চলেছে। উত্তর দিনাজপুরে তৃণমূল যদি আমি দেখি, 9টার মধ্যে 7টা তৃণমূল, ওটা 6টা থেকে 7টা তৃণমূল, 2 থেকে 3টে বিজেপি। এবার কিন্তু পুরো ঘুরে যাবে ব্যাপারটা। আচ্ছা, উত্তর দিনাজপুরে রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনি হারবেন না জিতবেন? কৃষ্ণ কল্যাণীর খুব টাফ ফাইট। রায়গঞ্জের যে জায়গাটা, কারণ রায়গঞ্জে একটা ঘটনা, রায়গঞ্জ এরিয়াটা, রায়গঞ্জ কালিয়াগঞ্জ, ওই জায়গাটাতে একটু বিজেপি ওয়েভ, একটা লোকাল ওয়েভ আছে, এটা কিন্তু বিজেপির একটা ম্যাসিভ, মানে বিরাট কিছু নেই এই জায়গাতে। কৃষ্ণ কল্যাণীর পক্ষে টাফ, কিন্তু কৃষ্ণ কল্যাণীর একটা গুণ আছে, সেটা হচ্ছে উনি কিন্তু সিজন পলিটিশিয়ান। উনি কিন্তু লড়েছেন, তৃণমূলের হয়েও জিতেছেন, বিজেপির হয়েও জিতেছেন, জিতে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সাধারণ মানুষের সাথে যোগাযোগ রাখেন, কাজ করেন। আমার নিজের ধারণা খুব মার্জিনালি হলেও কৃষ্ণ কল্যাণী জিতে যাবেন। আবার যদি হেরেও যান, সেটাও কিন্তু খুব মার্জিনাল, ন্যারো মার্জিনে উনি হারবেন। দক্ষিণ দিনাজপুরে 6টা আসনের মধ্যে কটা টিএমসি পেতে চলেছে? দক্ষিণ দিনাজপুরে আবার তৃণমূল কিন্তু মানে এখানে হাড্ডাহাড্ডি লড়াই, ওয়ান সাইডেড হবে না। 12টা আছে, টোটাল 12টা আছে, 6টা হলেও আপত্তি নেই, কিন্তু 7-5 তৃণমূলের দিকে গেলেও অসম্ভব নয়। মালদা আসনে এবার কিন্তু খাতা খুলতে চলেছে কংগ্রেস, এটা নিয়ে কিন্তু বিন্দু মাত্র সন্দেহ নেই। আমি কংগ্রেসের দিকে ধরে রেখেছি 2 থেকে 3টে, তৃণমূল,
6টা থেকে 7টা, বিজেপি খুব বেশি হলে 2টো থেকে 3টের বেশি বিজেপি পাচ্ছে না ওখানে। কিন্তু কংগ্রেস যদি ওখানে 3টে সিটও বার করে নেয় অবাক হব না। কিন্তু এই বার করাটা কিন্তু ভোটটা তৃণমূলের আসন কমবে, বিজেপির যে 3টে আসন ওইখানে কিন্তু কিছু করতে পারবে না। একটা কংগ্রেসের পরিবারটা এক হয়েছে, যেটা এবারে নির্বাচনের একটা হটস্পট এরিয়া, সেখানে কটা আসন পেতে চলেছে টিএমসি? মুর্শিদাবাদটাকে না একটা রাজনৈতিক এমন হটস্পট বানিয়ে ফেলেছে সেখানে। এখানেও মুর্শিদাবাদে আমি একটা কথা বলছি, আমি অবাক হব না যদি মুর্শিদাবাদ থেকে বিরাট একটা কিছু কংগ্রেসের একটা জায়গায় আসে, কংগ্রেস রিসার্জেন্স হবে। মুর্শিদাবাদে 19টা আসন আছে, 19টা না আরো বেশি আছে, সরি 19টা আছে, হ্যাঁ 19টা আছে। 19টার মধ্যে আমি বলবো তৃণমূল 13 থেকে 14টা, কংগ্রেস 4 থেকে 5টা, একটা হয়তো বিজেপি। এবং বহরমপুরে অধীর চৌধুরী এগিয়ে, সাগর দিঘিতে মান্নান হোসেনের পুত্র সে এগিয়ে থাকছে। বিজেপির একটা আসন আগেরবার মনোজ চক্রবর্তী যেটাতে হেরেছিল সেই জায়গাটাতে রিকভার করবে, হুমায়ুন কবির ভোট কাটবে। রানীনগরে ভোট কেটে তৃণমূলের খারাপটা হবে, কিন্তু হুমায়ুন কবিরের দল কিন্তু একটা আসনও পাবে না। মুর্শিদাবাদে এসআইআর কতটা প্রভাব ফেলবে? অনেকটাই ফেলবে, কারণ মুসলমান প্রধান জায়গায় প্রচুর মুসলিমরা বাদ গেছে। তোমরাও অনেক করেছো, খেটে খুঁটে বার করেছো, বিভিন্ন জেনুইন ভোটার্স বাদ গেছে। ট্রাইব্যুনাল হবে না, কবে হবে কেউ জানে না, সুতরাং তারা ভোট দিতে পারছে না, এইটুকু ধরে নিয়ে আমাকে এগোতে হবে। নদিয়াতে একটা বিজেপির বিরাট একটা ফ্যাক্টর আছে, কারণ নদিয়াতে আজ থেকে নয়, বিজেপির একটা বিরাট জায়গা রয়েছে। আগেরবার বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল, 17টা সিট নদিয়াতে আছে। নদিয়াতে বামেদেরও কোনো জায়গা নেই, এখানে কংগ্রেসেরও কোনো জায়গা নেই, যদিও কংগ্রেসে এক সময় কিন্তু নদিয়া স্ট্রং ছিল, সেটা চলে গেছে, কারণ কংগ্রেস থেকে প্রচুর বিজেপিতে এসে গেছে বা তৃণমূলে এসে গেছে। আমি বলবো 9টা থেকে 10টা তৃণমূল, 7টা থেকে 8টা বিজেপি, মানে প্রায় হাড্ডাহাড্ডি। নদিয়া কিন্তু ডিভাইডেড হবে, প্রায় ইকুয়ালি ডিভাইডেড হবে। নর্থ 24 পরগনা, নর্থ 24 পরগনা এই জায়গাটাতে তৃণমূল বিজেপি কয়েকটা পকেটে ভালো করতে পারে, কিন্তু আদারওয়াইজ আমি মনে করি নর্থ 24 পরগনা যদি আমাকে স্পেসিফিক্যালি বলতে বলো, কিছু জায়গা বসিরহাটের আশেপাশে যেখানে বিজেপি কিছুটা ভালো করবে, আর তা না হলে পুরোটাই কিন্তু তৃণমূলের একদম, মানে আমি অবাক হব না যদি ওখানে 30 থেকে 31টা তৃণমূল পেয়ে যায়। বিজেপির 2 থেকে 3টে সিট আসবে, আর বাকিদের কিন্তু কেউ শূন্য। ওখানে যারা অন্যদের দল জারিয়ে দাঁড় করিয়েছে তারাও খাতা খুলতে পারবে না। এই জায়গায় তৃণমূল করবে, কিন্তু আবার এখানে একটা অসুবিধাও আছে, প্রচুর মুসলিম মানুষের নাম বাদ গেছে। সেই জায়গায় আবার বলছি মার্জিন খুব কম হবে, সুতরাং কোনো জায়গায় যদি 1000-এ মার্জিনে জিতে যায় সেটা হতে পারবে, আবার কোনো জায়গায় 1000-এ যদি হেরেও যায় সেটা হতে পারে। কিন্তু আমার যদি সেন্সিবল বলো 29 থেকে 30টা, 3 থেকে 4টে বিজেপি। সেখানে নোয়াপাড়ায় তৃণাঙ্কুর ভট্টাচার্য টিএমসি, আর তার অপোজিশনে বিজেপিতে অর্জুন সিং, কি বলবেন কে জিতবে? দেখো, একটা কথা হচ্ছে এখানে একটা তোমাকে খুব বুঝতে হবে, বাঙালি হিন্দু ভোট বিজেপিতে যাচ্ছে এবং সেটা এলিটদের ভোট যাচ্ছে, যারা হিন্দু মুসলমান নিয়ে একটু করে, মানে দুটো কন্ট্রাস্টিং লেভেল যদি অফ দ্য সোসাইটি, লেয়ার্স অফ দ্য সোসাইটি দেখি। একটা হচ্ছে বিজেপি ভক্ত আমাদের বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, মুসলমান মানে ঘৃণার থেকে বিজেপিতে ভোট, তাদেরকে খালি ভোটটা দিতে হবে, নাম্বার 1। আরেকটা হচ্ছে এলিট সময়, আমি কিছু বুঝি না, আমার 2টো অডি আছে, 2টো মার্সিডিজ আছে, 2টো বড় হিউন্ডাই আছে, 3-4টে ফ্ল্যাট আছে, আমি একটু বড় সড়ো জায়গায় থাকি, আমি একটু আরএসএস বিজেপি মানে ইন্ডিয়ার ব্যাপারটাকে বুঝি, ভারতবর্ষ রাষ্ট্রীয় সনাতন এসব বুঝি, যদিও কিছু বুঝি না, কিন্তু ভোটটা তারা বিজেপিতে দেবে। নোয়াপাড়া অপেক্ষা করছে, ওখানকার সাধারণ মুসলিম একটা ভোট আছে, তাদের ভোটটা ইউনাইটেড হলে তৃণাঙ্কু জিতে যাবে, সহজেই জিতবে। কিন্তু ওইখানে অর্জুন সিং একটা ফ্যাক্টর, সিজন পলিটিশিয়ান, এটা তোমাকে অস্বীকার করলে হবে না। কিন্তু বাঙালি অবাঙালি যদি ভোটে এটা ভাগাভাগি হয়ে যায়, তাহলে কিন্তু আমি মনে করব নোয়াপাড়াতে তৃণাঙ্কুর এগিয়ে আছে। কিন্তু ব্যারাকপুর থেকে দাঁড়িয়েছেন তারকা প্রার্থী রাজু চক্রবর্তী ওরফে রাজ চক্রবর্তী, রাজ চক্রবর্তী, ওনার জেতার সম্ভাবনা কতটা? খুব সহজেই জিতবে, কারণ এটা বিজেপি ওয়াকওভার দিয়ে দিয়েছে।
একজন সেইন্টহুড নিয়েছে মাথা ন্যাড়া করে। শোনো, রাজনীতিটা না ইয়ার্কি না, রসিকতা না। রাজনীতিটা হচ্ছে মানুষের জন্য যেটা আমরা নীতি করি, সেই নীতিটা রাজনীতি। সেইখানে আজ ওখানে গিয়ে কল টিপছি, জল আসছে না, এই রসিকতা করে রাজনীতি হয় না। ওইখানে আমি আবার বলছি, পুরোপুরি এটা ওয়াকওভার দিয়ে দেওয়া হয়েছে রাজ চক্রবর্তীকে। রাজ চক্রবর্তী ভালোভাবেই জিতবেন, কিন্তু আবার এইবার বলে দিচ্ছি, এসআইআর এর জন্য কোনো জায়গায় 20,000-এর উপর মার্জিন হওয়া মানে সেটা ম্যাসিভ মার্জিন হবে। এবার এত মার্জিন হবে না। সুতরাং হিন্দু ভোট কিছু কৌস্তবের সাথে থাকবে, কিন্তু রসিকতা করে যারা সিনসিয়ারলি রাজনীতিটা চেষ্টা করেন বোঝার বা চেষ্টা করেন পারসিভ করার যে ইস্যুস উইচ আর ইম্পর্টেন্ট অ্যান্ড রেলেভেন্ট, সেইখানে কিন্তু আমার মনে হয় তৃণমূল যথেষ্ট এগিয়েই আছে। ওদের ওখানে কিন্তু ফাউন্ডেশনটা অনেক স্ট্রং বিজেপির থেকে। অবাঙালি ভোট বলে বিজেপির কিছু ভোটটা আছে। সুতরাং কৌস্তব বাগচি জেতার সম্ভাবনা আমি দেখছি না। খড়দার দেবদীপ পুরোহিত, ওটা নিয়ে কোনো সন্দেহই নেই। এক হচ্ছে দেবদীপ নামে অবাঙালি, কিন্তু দেবদীপ আদপে কিন্তু একেবারে বাঙালি। তার স্ত্রী বাঙালি, সে পুরো বাঙালি ঘরানাটাকে, বাঙালি সংস্কৃতিটাকে আপন করেছে। এডুকেটেড, এলিগেন্ট, ড্যাপার বলবো সেই দিক থেকে, অ্যান্ড আ নলেজেবল পার্সন, এরিউডাইট। দেবজিৎ ইজ অ্যান এরিউডাইট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেবদীপ অনেকটা এগিয়ে আছে অন্যদের তুলনায়। খড়দা নিয়ে কোনো সন্দেহ নেই, দেবদীপ জিতবে। দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য, ফাইট হবে, কিন্তু ডেফিনেটলি জিতবেন খুব মার্জিনাল। ওখানে সিপিএম এর ক্যান্ডিডেটটাও স্ট্রং, দীপশিতা স্ট্রং হলো। প্রবলেমটা হচ্ছে সিপিএম ফেসবুকে এত ঝড় তোলে, সেটা রাস্তায় সেভাবে তুলতে পারছে না। আর দীপশিতা ক্যাম্পেন করতে গিয়ে একটা এমন কিছু নেগেটিভ ক্যাম্পেন করতে গেছে যেটা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে। ইস্যুর ওপর ভিত্তি করে করো, মিথ্যেটা না। ফেসবুকের ওপর নির্ভর করে কিন্তু ক্যাম্পেন চালালে মানুষ সেটা শোনে না। তো আমার বক্তব্য, কারণ মানুষ এখনো বিশ্বাস করে ফেসবুক সবসময় সত্যি কথা বলে না। তো ঘটনা চক্রে হচ্ছে ওখানে চন্দ্রিমা ভট্টাচার্য জিতবে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। পানিহাটির তীর্থঙ্কর ঘোষ, ওই জায়গাটাতে একটা অ্যান্টি ইনকামবেন্সি, নির্মল ঘোষের সম্বন্ধে অনেক লোকের একটা ক্ষোভ আছে। এটা কিন্তু নেক টু নেক, এটা খুব সহজ হবে না। যেই হোক, এটা একেবারে সিস ব্যাটল হবে, এবং এই ব্যাটলে শেষমেশ হয়তো তৃণমূল অ্যাডভান্টেজ বিকজ অফ দ্য ফাউন্ডেশন। কারণ গভর্নমেন্ট ইন পাওয়ার হচ্ছে তৃণমূল, এটা মাথায় রাখবে। তাদের হাতে কিন্তু অনেকটা পাওয়ার, যতই সেন্ট্রাল ফোর্স দাও এই দাও, মাটির সাথে লড়াই করেছে ওরা। এসআইআর এর সময় সব থেকে বেশি বিএলএ তৃণমূল থেকে রিপ্রেজেন্ট করেছে, কারণ দে আর ইন পাওয়ার, এটা মানতে হবে। কিন্তু হয়তো তীর্থঙ্কর ঘোষ জিতবে, কিন্তু এখানেও হাড্ডাহাড্ডি লড়াই, সিস ব্যাটল দেখতে পাচ্ছি। কামারহাটি থেকে ওনাকেও তারকা প্রার্থী বলা চলে, মদন মিত্র। মানুষ লাভলিকে ছাড়া কেউ ভাবতে পারে না। ওনাকে একটু লাভলি কথাটা না বললে, উনি একটা ফিগার, কিন্তু ইজ আ ক্যারেক্টার। দেখো, পৃথিবীতে এক একজন ক্যারেক্টার হয়। উইদাউট মদন মিত্র ইউ ক্যানট থিঙ্ক অফ বেঙ্গল পলিটিক্স। একটা কালারফুল, একটা এলোকুয়েন্ট, তোমার সব দিক থেকে একটা রেসপ্লেন্ডেন্ট পার্সোনালিটি। সে কখনো রেগে যায়, সে কখনো হাসছে, সে কখনো গান গাইছে, সে কখনো নাচ করছে, কারুর সাথে ফটো তুলছে। একটা মানে একটা মাল্টিফ্যাসেটেড ট্যালেন্ট, এটা তিনি অস্বীকার করেন নেই। মদন মিত্রকে হারানোর ক্যারিজমা ওখানে কারণ নেই। মদন মিত্র উইল উইন বাই এ কমফোর্টেবল মার্জিন। বরানগর, যেটাকে এখন গামলার সঙ্গে তুলনা করা হচ্ছে, সায়ন্তিকা ব্যানার্জির খুব টাফ হতো। সজল ঘোষ যদি ব্যাপারটাকে যদি জোকারিতে না নিয়ে যেত, একটু মানে একটু ভাঁড়ামো হয়ে গেল। সজল একটা কোনো জায়গায় হয়তো একটা উদ্যান হয়নি, তার মধ্যে ঢুকে গিয়ে বিভিন্ন ওইসব খুঁজছে। ব্যাপারটা শোনো, রসিকতা সবসময় ভালো রাজনীতিতে, সেটা পরের দিকে। ক্যাম্পেইন যখন করছেন তখন কিন্তু তোমাকে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য প্রপার অ্যান্ড ইম্পর্টেন্ট রেলেভেন্ট ইস্যুস, ইউ হ্যাভ টু টেল দ্য পিপল। কিন্তু এই জায়গায় ইস্যুস না করে যদি তুমি ব্যাপারটাকে না হোয়াট অ্যাবাউটারিতে নিয়ে যাও বা অন্যদিকে নিয়ে যাও, ইম্পর্টেন্সটা কমে যাবে, সিগনিফিকেন্সটা কমে যাবে। কিন্তু ওখানে আমি কিন্তু সজল ঘোষকে এগিয়ে রাখছি, আমি অল্প ওইটাও এগিয়ে রাখছি। কারণ সজল ঘোষ কিন্তু পার্সন উইথ আ ব্রিমফুল অফ এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
এবং সজল হেল্পফুল। আমি আরেকটা কথা পরিষ্কার বলছি, অন ক্যামেরাই বলছি, সজল ইজ ভেরি হেল্পফুল। দমদম থেকে ব্রাত্য বসু। ব্রাত্য বসুর কোনো চ্যালেঞ্জ নেই, ব্রাত্য বসু উইল উইন। হি ইজ অ্যান অনেস্ট পার্সন, হি ইজ সোয়াভ, হি ইজ আর্টিকুলেট, অ্যান্ড ডেফিনেটলি হি হ্যাজ আ স্ট্রং রিলেশনশিপ উইথ দ্য কমন পিপল। ব্রাত্য বসুকে হারানোর কেউ কিছু ভাবতেও পারে না। ব্রাত্য বসু উইল উইন ভেরি ইজিলি, ইনফ্যাক্ট দ্যাট উইল বি আ ওয়াক ওভার। ব্রাত্য বসুকে হারানো অসম্ভব। বিধাননগর থেকে সুজিত বোস, যার বাড়িতে অলরেডি ইডি রেড পড়েছে, উনি ইডি রেডের শিকার, সেখানে কি তার মানে এই কারণের জন্য কি ভোটে কিচ্ছু হবে না। প্রবল যখন অরুণব ঘোষের মতো লোককে হারাতে পেরেছে, সল্ট লেক দিয়ে কিন্তু বিধাননগর ভাববে না। সল্ট লেকের খালি এলিট গ্রুপ আছে যারা পাশের বাড়ি কি হয়েছে জানে না, এই হচ্ছে সল্ট লেকের চরিত্র। সল্ট লেকে তারা একটু বিজেপি ভক্ত হয়ে গেছে, আর এখানে অবাঙালি ঢুকেছে প্রচুর। দ্যাট ইজ আ ভেরি ডেঞ্জারাস প্রেসিডেন্ট, যেটা লেফট ফ্রন্ট করে গেছে। ওই টুপি পড়া এক মন্ত্রী ছিল সুভাষ চক্রবর্তী, ওই সেই করে গেছে। তো ঘটনাচক্র হচ্ছে সল্ট লেকটায় সুজিত বোসের সাপোর্টটা হচ্ছে লেক টাউনে। ওই জায়গাটায় কিন্তু সুজিত বোস কিন্তু একেবারে ছাপিয়ে যাবে। বিধাননগরে হেরে গেলেও পুরো লেক টাউন পুরো ভোটটা দিয়ে কিন্তু সুজিত বোসকে জিতিয়ে দেবে। সুজিত বোস হারার লোক নয়, হারবেও না। মধ্যমগ্রাম থেকে রথিন ঘোষ, ওনার ক্ষেত্রেও সেম ব্যাপার, ইডি রেডের শিকার উনি। তাহলে রথি একটাই, এখানে ওই জায়গাগুলো যখনই যাচ্ছে না, ওখানে পার্সোনাল রিলেশনশিপ কেমন, বিজেপি কতটা পেনিট্রেট করতে পেরেছে, রথিন ঘোষকেও হারাতে পারবে বলে মনে হয় না মধ্যমগ্রাম থেকেও। রাজারহাট গোপালপুর থেকে অদিতি মুন্সি। ওখানে বিরাট একটা মাইনরিটি ভোট আছে, বিরাট, প্রায় 40%। ওখানে প্রবলেমটা হচ্ছে ওখানে তরুণ ভালো ছেলে, তরুণজ্যোতি তিওয়ারি খারাপ নয়, আমি আবার বলছি, বাঙালি সংস্কৃতি, কিন্তু অনেক পার্সোনাল ব্যক্তিগত মন্তব্য করে যাচ্ছে, তরুণের সেই চান্সগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। ব্যক্তিগত আক্রমণ তরুণ করো না, ইস্যুগুলো নিয়ে করো, কিন্তু তুমি ব্যক্তিগত জায়গায় বলছো এ চোর, ও চোর, ওই চোর, এই কথাগুলো বললেই কিন্তু ইম্পর্টেন্সটা ডিমিনিশড হচ্ছে। সুতরাং ওখানে অদিতি মুন্সিকে হারানো যাবে না, কারণ একটা 40% যদি মাইনরিটি ভোট থাকে, বেশ ভালো কনসলিডেটেড হবে, গোপালপুর এগিয়ে তৃণমূল। সেবার আমরা অন্য ডিস্ট্রিক্টে চলে যাচ্ছি, সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনায় টিএমসি কতগুলো সিট পেতে চলেছে? প্রায় পুরোটাই, ওটা মানে একটা সিটও অন্যদের কিছু থাকবে না, তোমাকে ওইটা বলেই দিচ্ছি। কিন্তু সাউথ 24 পরগনা যদি তুমি দেখো, 30টা সিট আছে, 30টাই তৃণমূল পাবে। ওই দিকে আর কোনো রকম ইফস অ্যান্ড বাটসের কিছু নেই, 30টাই পাবে। আচ্ছা, সেখান দিয়ে টলি না, একটা বলতে পারি, সরি আমি একটা একটু চেঞ্জ করছি, আইএসএফটা আমি ধরে রাখছি, সেটা হচ্ছে নওশাদের জায়গাটা। নওশাদ একটা সিট জিততে পারে, আরাবুলের না, নওশাদ সিদ্দিকি জিতবে, এটা আমি সরি, এটা 31 সিটস, 30:1। কলকাতার 2টো সিট নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই, বাকি 9টা সিট নিয়ে নয়। তাপস রায় মানিকতলায় কিন্তু ফাইট দেবে, এবং সে ফাইটটা কিন্তু জোরালো হবে। বাকিটা সাধন পান্ডে একটা পরিবারের ব্যাপার তো আছে, এটা তো অস্বীকার করার নেই। এতদিন ধরে এমএলএ ছিলেন সাধন পান্ডে, কিন্তু তার কন্যা দাঁড়িয়েছে, সেটাও একটা বিষয়। যদিও বাংলাতে সেই ভোটটা কমই হয়, কিন্তু তবুও যে ঘরানাটা রেখে গেছেন সেটা হঠাৎ চেঞ্জ হবে না। এইবার যেটা হচ্ছে, তাপস রায় কিন্তু ফাইট দেবে। এবার ওখানকার অবাঙালি ভোটটা কতটা কনসলিডেটেড হয় একটা বিষয়, সেটা তাপস রায় কতটা নিতে পারে। যদি অবাঙালি ভোটটা কনসলিডেটেড হয় বিজেপির দিকে, তাহলে কিন্তু তাপস রায় প্রচন্ড ফাইট দেবে। আরেকটা হচ্ছে রাসবিহারী, সেটা হচ্ছে বাকি 11টা, কলকাতায় 9টাই তৃণমূল জিতবে, একটা হচ্ছে রাসবিহারী। যতই দেবাশিস কুমার দেবাদা করছি, এটা ভুলে যাচ্ছি 70 থেকে 80টা ফ্ল্যাট আছে, একটা দুটো ফ্ল্যাট নয়, দেবাদা দেখছে। যোধপুর পার্ক, আনোয়ার শাহ রোড, ওই সংলগ্ন এরিয়াটা, সেখানে যে এতগুলো ফ্ল্যাট আছে। আবার সব থেকে যেটা করেছে, কিছু কিছু ফ্ল্যাটে এবার গিয়ে ওখানে ভোটিংটা ওখানেই হচ্ছে, সুতরাং বয়স্ক লোকরা নিচের নামে এসে ভোটটা দেবে। সেইখানে স্বপন দাশগুপ্ত একটা ফিগার, একটা অল ইন্ডিয়া ফিগার, বাংলার রাজনীতির সাথে তার যোগটা কম, কিন্তু এটাও অস্বীকার করতে পারা যায় না, হি ইজ অ্যান অথর, হি ইজ অ্যান নভেলিস্ট, হি ইজ আ পলিটিশিয়ান। এটা সবকিছু মিলিয়ে একটা মাল্টিফ্যাসেটেড ট্যালেন্ট ইজ স্বপন দাশগুপ্ত। সুতরাং হি ইজ পিটেড এগেইনস্ট আ ভেরি স্ট্রং ক্যান্ডিডেট কল দেবাশিস কুমার। ডিপেন্ড করছে সাধারণ মানুষ ভার্সেস এলিট শ্রেণী, এর মধ্যে একটা বিরাট ডিফারেন্স আছে।
কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে বিজেপি কারা কারা বিজেপিকে ভোট দেয়, একটা সেকশন যদি বিজেপির দিকে চলে যায় তাহলে স্বপন দাশগুপ্ত কিন্তু ইজ স্লাইটলি অ্যাহেড। তা না হলে যদি দেবাশিস কুমার সাধারণ ভোটারদের একত্রিত করতে পারে, দেবাশিস কুমার জিতবে, এটা নিয়ে সন্দেহ নেই। হাওড়াতে ফাইট হবে, কিন্তু হাওড়াতেও মার্জিন গুলো কিন্তু খুব মিনিমাম মার্জিনে হবে। হাওড়ায় 16টার মধ্যে আমি দেখতে পাচ্ছি 16টাই তৃণমূল পাচ্ছে, একটাও কিন্তু কোনো অপোজিশনের জায়গা নেই, কিন্তু মার্জিন 5 থেকে 7,000, এটা দেখে রেখো। হুগলিতে আরেকটা জায়গায় যেখানে বিভিন্ন রকমের ক্যান্ডিডেট বদলানো হয়েছে, হুগলির আরামবাগ সাইডটায় বিজেপি পেতে পারে। 3টে আসন বিজেপি ধরেছে, 18টা হুগলি, 15টা তৃণমূল, 3টে বিজেপি। আরামবাগ আরেকটা আসন বিজেপির আসতে পারে, সেটা হচ্ছে আরামবাগের সংলগ্ন, আমি তারকেশ্বর কেন্দ্র বলছি না, তারকেশ্বর কেন্দ্রে রবেন্দু সিংহ রায়কে হারাবার মতন ক্ষমতা সন্তু পানের নেই, এটা পরিষ্কার বলে দিচ্ছি। যতই চেষ্টা সে করছে, খাটছে, কিন্তু রবেন্দু সিংহ রায় অনেক দিনের একজন সিজন পলিটিশিয়ান, একটা ফিগার, অনেক দিনের লোকের সাথে মেশে, হি ইজ গোয়িং টু উইন। কিন্তু 3টে সিট বিজেপির, 15টা কিন্তু আমি বলবো তৃণমূল এগিয়ে আছে। পূর্ব মেদিনীপুর, এই জায়গায় তৃণমূল ইমপ্রুভ করবে, হাড্ডাহাড্ডি লড়াই, 16টা সিট আছে, 8টা বিজেপি, 8টা তৃণমূল, ইকুয়ালি ডিভাইডেড হবে। আর পশ্চিম মেদিনীপুরে তৃণমূল উইল সুইপ, বিজেপি 1টা থেকে 2টো ম্যাক্সিমাম, বাকিটা পুরোটা ইট উইল বি আ ক্লিন সুইপ ফর টিএমসি, মানে দেয়ার ইজ নো গ্রেন অফ ডাউট অ্যাবাউট ইট, এতটাই শক্তিশালী করে ফেলেছে। 14-1। পুরুলিয়াতে বিজেপি একটা বিরাট অংশে লাভবান হবে, এটা অস্বীকার করানি, কারণ এখানে যেটা তোমাকে প্রথম থেকেই বলছি, ট্রাইবাল এরিয়াতে আরএসএস একটা পেনিট্রেশন করেছে অনেকদিন, যেটা তৃণমূলও আটকাতে পারেনি। এটা লেফট ফ্রন্ট ভুল করে গেছে, বোঝেনি, যেটা অনেকদিন ধরে যখন বলা হচ্ছিল বোঝেনি। কিন্তু এই জায়গায় আমি বলবো পুরুলিয়া কিন্তু ডেফিনেটলি বিজেপি ইজ অ্যাট অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন। 9টা সিট, 5 থেকে 6টা যদি বিজেপি পেয়ে যায় অবাক হবে না, 3টে থেকে 4টে তৃণমূল। বাঁকুড়ায় বিজেপি আবার কিছুটা জায়গায় আছে, কিন্তু লড়াইতে আছে, কিন্তু সুবিধার জায়গায় আমি খুব একটা বলবো না, মানে আছে, মানে বিজেপি বিরাট গেইন হবে না। কিন্তু আমি বলবো বাঁকুড়াতে, সেই বাঁকুড়ায় ট্রাইবাল বেল্ট অনেকটা, সেই বেল্টগুলোতে যদি তুমি দেখো বিজেপির একটা ইনফ্লুয়েন্স আছে। সুভাষ সরকার ওখানকার একজন ডাক্তার, যিনি বেশ পরিচিত, তিনি একদম আরএসএস এর একটা তার ব্যাকগ্রাউন্ড রয়েছে, যদিও আগেরবার ইলেকশন হেরে গেছেন। এবার অরূপ চক্রবর্তী কতটা গ্রাউন্ড কভার করতে পারবেন তার উপর নির্ভর করছে। অরূপ চক্রবর্তীর কিন্তু একটা ক্যারিজমা আছে, আগেবার উনি জিতেছেন। 12টার মধ্যে 6টা ধরে রাখো, কিন্তু আমি এখানে বিজেপি যদি 7টাও পেয়ে যায়, আই উইল নট বি সারপ্রাইজ। 5টা তৃণমূল। পূর্ব বর্ধমান, ওই জায়গাটা খুব বেশি পেনিট্রেশন নেই কারুরই, কিন্তু আমি বলবো যে পূর্ব বর্ধমান যদি আমরা সিটগুলো যদি আলাদা করেও দেখো, পূর্ব বর্ধমানের সব থেকে হচ্ছে এই জায়গাটা তুমি দেখো, 1-2টো জায়গায় সিপিএম এর লড়াই করার একটা চান্স আছে। ঠিক আছে, সিপিএম লড়াই দেবে বিজেপির থেকে বেশি, আমি বলছি। অনেক জায়গায় সিপিএম কিন্তু সেকেন্ড হয়ে যাবে, কিন্তু লড়াইটা তৃণমূলের হাতেই আছে, চাবিকাঠি তৃণমূলের হাতে। 16টা সিট, 16টাই কিন্তু তৃণমূল পাচ্ছে পূর্ব বর্ধমান। কিন্তু সিপিএম এই জায়গায় আমি তোমাকে বলে দিচ্ছি 6টা সিট আছে যেখানে সিপিএম কিন্তু দ্বিতীয় হয়ে আসবে। পশ্চিম বর্ধমানটা হচ্ছে অনেকটা বিহারের একটা পাশে, একটা অবাঙালি ভোটের ব্যাপার আছে। সেই জায়গায় থেকে পশ্চিম বর্ধমানে কিছু কিছু জায়গায়, তবে প্রথম একটা আলোচনায় করে দিই, এবার কিন্তু অগ্নিমিত্রা পালের পক্ষে পাল্লা ভারী নয়। তাপস ব্যানার্জি আছে, এটা মাথায় রাখবে। তাপস ব্যানার্জি কিন্তু হাওড়া ওখানকার প্রাক্তন মেয়র, সে কিন্তু যথেষ্ট ভালো মতন ফাইট দিতে পারবে। সেই জায়গায় আমি মনে করি বিজেপির কিছু সিট বাড়লেও তৃণমূলের অনেকটা কিন্তু লাভবান হবে। পশ্চিম বর্ধমানে আমি এইটুকু বলতে পারি, তৃণমূলের অনেকটা লাভ হবে, অগ্নিমিত্রা পাল হেরেও যেতে পারে। আরো 2টো সিট, একটা তো পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তেওয়ারি হেরেও যেতে পারে। 6-3 আমি ধরে রেখেছি, তৃণমূলের সাথে 7টা 2-এ চলে যেতে পারে।
তৃণমূল কিন্তু ওখানে মেজর ইনরোডস করবে, মেজর ইনরোডস হবে তৃণমূলের। বীরভূমে 11টা আসনের মধ্যে টিএমসি কটা জিতবে? সিপিএম দ্বিতীয় আসনে উঠে যাবে অনেকগুলোতে, তৃণমূল কিন্তু সবটা কটাই জিতবে। লড়াইটা বিজেপির কোনো জায়গাটাই নেই, একটাতেও নয়, শূন্য হবে। কিন্তু 7-8টাতে তৃতীয় হবে, সেখানে কিন্তু কংগ্রেস উঠে আসতে পারে কিছু জায়গায় দ্বিতীয় স্থানে, কিছু জায়গায় সিপিএম উঠে আসতে পারে দ্বিতীয় স্থানে। এইটা কিন্তু ঘটনা।